ওয়াশিংটনের সময় তখন ভোরের দিকে হোয়াইট হাউসের পশ্চিম প্রান্তে কোনো এক কক্ষে আলো জ্বলছিল। বাইরে পোটোম্যাক নদীর উপর কুয়াশা, কিন্তু সেই কক্ষে কুয়াশা ছিল না, ছিল সিদ্ধান্তের ধার, কথার আগুন। ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের ক্যামেরার সামনে বসেছিলেন। সাংবাদিক প্রশ্ন করলেন সরাসরি, ইরান যদি আবার মার্কিন জাহাজে হামলা করে তাহলে কি হবে? ট্রাম্প একটুও ইতস্তত করলেন না। দেশটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। তিনি থামলেন না। আমরা যদি এখনই চলে আসি তবে তাদের সবকিছু পুনরায় গড়ে তুলতে আরও ২০ বছর সময় লেগে যাবে, কিন্তু আমরা এখনই চলে যাচ্ছি না। আমরা এমনভাবে কাজ করছি যাতে ২ বা ৫ বছর পর কাউকে আবার সেখানে ফিরে আসতে না হয়। ক্যামেরার লাল আলো জ্বলছিল। পৃথিবীর কোটি কোটি মানুষ সেই মুহূর্তে একজন মানুষের মুখ থেকে বেরিয়ে আসার শব্দ শুনছিল, এমন শব্দ যা একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। হরমুজের জলে সেই শব্দ এসে পৌঁছালো ঢেউয়ের মতো। সেই সাক্ষাৎকারে শুধু হুমকি ছিল না, ছিল এমন কিছু কথা যা রাজনৈতিক বিশ্লেষকদের মাথায় প্রশ্নের ঝড় তুলে দিয়েছে। সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন ভবিষ্যৎ পরিকল্পনা কি, ট্রাম্প বললেন, আমি সেটা ধ্বংস করতে চাই। এটি তাদের পুনরায় শক্তি সঞ্চয় করার একটি সুযোগ হতে পারে। তাই হ্যাঁ, আমি সেটি দূর করতে চাই। আমি সেটা এখন প্রকাশ করতে চাই না। কোনো সাংবাদিকের কাছে সেটা বলা সম্ভব নয়। যদি তারা খারাপ আচরণ করে এবং বড় কোনো ভুল করে, তবে বর্তমানে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে হ্যাঁ, এমন কিছু ঘটার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এই কয়েকটি বাক্যে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর রহস্য। ট্রাম্প কি ধ্বংস করতে চান? কোনো সামরিক স্থাপনা, ইরানের পারমাণবিক কেন্দ্র, নাকি আরও বড় কিছু? তিনি বললেন, এটা সাংবাদিকদের বলা যাবে না। এই একটি বাক্যই বলে দেয় পরিকল্পনাটি কতটা গভীরে। ইতিহাস সাক্ষী, যখন কোনো মার্কিন প্রেসিডেন্ট বলেন বলা যাবে না, তখন তার পরবর্তী কয়েক সপ্তাহে পৃথিবীর মানচিত্র পাল্টে যায়। ট্রাম্পের সাক্ষাৎকারের পরদিন থেকেই হরমুজ প্রণালীতে নতুন অধ্যায় শুরু হলো। ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিলেন ট্রাম্প, প্রজেক্ট ফ্রিডম। হরমুজ প্রণালীকে মুক্ত করার বিশেষ অভিযান আবার চালু হলো। ট্রাম্পের দাবি ছিল এটি একটি মানবিক মিশন। হরমুজে আটকা পড়া শত শত বাণিজ্যিক জাহাজ এবং প্রায় ২০,০০০ নাবিক দীর্ঘদিন ধরে বন্দী। খাদ্য সংকট তীব্র, বন্দরে নোঙর করতে পারছেন না। এই মানবিক সংকট মোকাবেলায় প্রজেক্ট ফ্রিডম। কিন্তু মিশনের ভেতরের চেহারাটা অন্যরকম। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে ৪ মে থেকে শুরু হওয়া এই অভিযানে ১৫,০০০ মার্কিন সেনা সরাসরি অংশগ্রহণ করছেন। মোতায়েন হয়েছে শক্তিশালী মিসাইল, বিধ্বংসী ডেস্ট্রয়ার, আর পারস্য উপসাগরের আকাশে উঠছে ১০০টিরও বেশি যুদ্ধবিমান। ১৫,০০০ সৈনিক, ১০০টি যুদ্ধবিমান, মিসাইল, ডেস্ট্রয়ারের বহর। এটা কি সত্যিই শুধু আটকে পড়া জাহাজ মুক্ত করার অভিযান, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো হিসাব? ইরান মনে করছে না, এটি মানবিক মিশন নয়, এটি একটি কৌশলগত সামরিক মহড়া যা যে কোনো মুহূর্তে পূর্ণ যুদ্ধে রূপান্তরিত হতে পারে। তেহরানের বিশ্লেষকরা একটি পুরনো গল্পের কথা মনে করিয়ে দিচ্ছেন, ট্রয়ের যুদ্ধ। গ্রিকরা কাঠের ঘোড়ার ভেতরে সৈন্য লুকিয়ে ট্রয় নগরীর ভেতরে পাঠিয়ে দিয়েছিল। উপহারের ছদ্মবেশে ঢুকে পড়েছিল বিধ্বংসী শক্তি। প্রজেক্ট ফ্রিডম হলো সেই ট্রোজান হর্স। ১০০টি যুদ্ধবিমান মানবিক সহায়তা দিতে এসেছে, কিন্তু এই বিমানগুলো আধুনিক মিসাইলে সুসজ্জিত। যে কোনো মুহূর্তে পেন্টাগন থেকে নতুন নির্দেশ এলে এই বিমানগুলো ইরানের মূল ভূখণ্ডের দিকে ঘুরে যেতে পারে। ১০০টির মধ্যে ৫০টি যুদ্ধবিমানও যদি থাকে এবং সেগুলো যদি আধুনিক মিসাইল বহন করে, তাহলে একটি রাতেই ইরানের অবকাঠামোর বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই হিসাবটা করেছে ইরান, এবং সেই হিসাবের উপর দাঁড়িয়েই তারা সিদ্ধান্ত নিয়েছে প্রজেক্ট ফ্রিডমকে কোনো সুযোগ দেওয়া হবে না। ইরানের নীতি হলো একবার সতর্কতা, ২বার সতর্কতা, এরপর সরাসরি মিসাইল। প্রজেক্ট ফ্রিডম পুনরায় চালু হওয়ার পরপরই পারস্য উপসাগরের সংঘাত তীব্র হলো। মার্কিন সেন্টকম ঘোষণা দিল ইরানের ৬টি মিসাইল, বোট বা ছোট নৌযান ধ্বংস করা হয়েছে। এই হামলা করা হয়েছে যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার থেকে। ইরানের এই ছোট দ্রুতগামী মিসাইল বোটগুলো পারস্য উপসাগরে আইআরজিসির সবচেয়ে কার্যকর হাতিয়ার, যাকে যাকে আক্রমণ করতে পারে, বড় যুদ্ধজাহাজকেও বিপদে ফেলতে পারে। কিন্তু আকাশ থেকে যুদ্ধবিমান বা হেলিকপ্টার হামলায় এই ছোট নৌকাগুলো অসহায়। ৬টি নৌকা ধ্বংস হওয়ার ঘটনা ইরানের জন্য সংকেত, মার্কিন বিমান শক্তি এখন সক্রিয়ভাবে ইরানি সামরিক সম্পদ ধ্বংস করছে। এটা কি এখনো মানবিক মিশন? না, এটা যুদ্ধ, শুধু নাম পাল্টে গেছে। প্রজেক্ট ফ্রিডম আসলে একটি সামরিক অভিযানের শক্তিকালীন মোড়ক। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা বুঝতে হবে। যুদ্ধবিরতি মানে যুদ্ধ শেষ নয়, যুদ্ধবিরতি মানে বিরাম, এবং এই বিরামের সময়ে যুদ্ধের দুই পক্ষ কি করে? পুনরায় সশস্ত্র হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এই ২০ থেকে ২৫ দিনের যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়েছে। নতুন অস্ত্র মজুত করা হয়েছে, নতুন সৈন্য মোতায়েন করা হয়েছে, কৌশল পরিমার্জন করা হয়েছে, পেন্টাগনে নতুন পরিকল্পনা আঁকা হয়েছে।
ইরানও বসেছিল না। যুদ্ধের সময় মার্কিন বোমা হামলায় ইরানের অনেক ভূগর্ভস্থ টানেল ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই টানেলে আটকে গিয়েছিল মিসাইল। ইরানি প্রকৌশলীরা সেই টানেলগুলো ড্রিল করে মিসাইল বের করেছে। নতুন অবস্থানে স্থানান্তর করা হয়েছে। উপকূলীয় মিসাইল সিস্টেম পুনরায় সক্রিয় করা হয়েছে। ইরান বলছে আমরা প্রস্তুত, যুক্তরাষ্ট্র বলছে আমরাও প্রস্তুত। দুই পক্ষই লোড করা বন্দুক হাতে মুখোমুখি দাঁড়িয়ে আছে, ট্রিগারে আঙুল। শুধু কে আগে টানবে সেটার অপেক্ষা। ট্রাম্পের সম্পূর্ণ ধ্বংস মন্তব্য শুধু হরমুজে নয়, পুরো বিশ্বে কাঁপুনি ধরিয়ে দিয়েছে তেলের বাজার। ট্রাম্পের বক্তব্যের পরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার লাফিয়ে উঠল। বিনিয়োগকারীরা বুঝতে পারছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে হরমুজ আরও দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে। ইউরোপ, ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের কর্তারা জরুরি বৈঠকে বসেছেন। একটি পূর্ণমাত্রার মার্কিন ইরান যুদ্ধ ইউরোপের শক্তি সরবরাহে যে ধাক্কা দেবে তা সামলানোর প্রস্তুতি নিচ্ছেন তারা। চীন, বেইজিং এখনও নীরব, কিন্তু সেই নীরবতা অনেক বেশি বাকপটু। চীনের তেলের বড় অংশ আসে হরমুজ হয়ে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চীনের শিল্প উৎপাদনের সংকট তৈরি হবে, কিন্তু চীন ইরানকেও সমর্থন দিয়ে আসছে। ভারত, নয়াদিল্লি উদ্বিগ্ন। ভারতের বহু নাগরিক মধ্যপ্রাচ্যে কাজ করেন। ফুজারায় আঘাতপ্রাপ্ত 3 জন ভারতীয় নাগরিকের ঘটনা তার প্রমাণ। যুদ্ধ বড় হলে লক্ষাধিক প্রবাসী ভারতীয়ের ভবিষ্যৎ কি হবে? বাংলাদেশ, ঢাকাতেও চিন্তার মেঘ জমছে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির ভিত্তি। তেলের দাম বাড়লে দেশের ভেতরেও মূল্যস্ফীতি বাড়বে। হরমুজ থেকে আসা সারের সংকট কৃষিকে আঘাত করবে। ট্রাম্পের মুখে একটি বাক্য, সম্পূর্ণ ধ্বংস। এর প্রভাব ঢাকার বাজারে, দিল্লির কূটনৈতিক দফতরে, বেইজিংয়ের পলিট ব্যুরোতে এবং ব্রাসেলসের সম্মেলন কক্ষে একসাথে পৌঁছে গেছে। এই মুহূর্তে পেন্টাগন এবং তেহরানের সামরিক সদর দপ্তরে একটাই কাজ চলছে, ক্যালকুলেশন। হামলা করলে কে কতটা ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের হিসাব, যদি পূর্ণমাত্রায় হয় ইরানের পারমাণবিক স্থাপনা, মিসাইল ডিপো, সামরিক ঘাঁটি সবকিছু ধ্বংস করা সম্ভব। কিন্তু ইরানের EM-52 মাইন এবং খারিজ ফার্স্ট মিসাইল এখনও সক্রিয়। যুদ্ধে একটি বিমানবাহী রণতরী ক্ষতিগ্রস্ত হলে কিংবা ডুবে গেলে সেটা শুধু জাহাজের ক্ষতি নয়, সেটা মার্কিন শক্তির প্রতীকের পতন। জনমত ঘুরে যাবে, কংগ্রেসে প্রশ্ন উঠবে। ইরানের হরমুজ প্রণালীর ভেতরে উপকূলীয় মিসাইল সিস্টেম এখনও পূর্ণ শক্তিতে সক্রিয়। একাধিক সংবাদ মাধ্যম এটি নিশ্চিত করেছে। ইরানের হিসাব, মার্কিন পূর্ণমাত্রার হামলা ইরানকে দশকে পিছিয়ে দেবে। পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হলে সেগুলো পুনর্নির্মাণ কঠিন, অর্থনীতি আরও ধুলোয় মিশবে। কিন্তু ইরানের পাল্টা সক্ষমতা আছে। হরমুজ বন্ধ রাখলে পুরো বিশ্বের তেল সরবরাহ ব্যাহত হয়। এটা ইরানের সবচেয়ে বড় হাতিয়ার এবং তারা তা জানে। দুই পক্ষই জানে যুদ্ধের মূল্য কতটা বেশি, কিন্তু জানলেই কি যুদ্ধ থামে? ইতিহাস বলে না। প্রজেক্ট ফ্রিডমকে ঘিরে যে উত্তেজনা, তাতে ইরানের একটি সামরিক দাবি বিশেষ মনোযোগ দাবি করে। ইরান বলছে যুদ্ধের সময় মার্কিন বোমায় তাদের ভূগর্ভস্থ টানেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক মিসাইল সেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে গিয়েছিল। যুদ্ধবিরতির এই 20 থেকে 25 দিনে তারা সেই টানেলগুলো ড্রিল করে মিসাইল বের করেছে, নতুন অবস্থানে সরিয়েছে। এটা সত্যি যদি হয় তাহলে ইরানের মিসাইল সক্ষমতা যতটা ভাবা হচ্ছিল তার চেয়ে অনেক বেশি। যুদ্ধবিরতির সময়কে যদি উভয় পক্ষই পুনরায় সশস্ত্র হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করে থাকে, তাহলে পরবর্তী সংঘর্ষ আগেরটির চেয়ে অনেক বেশি তীব্র হবে। দুটি পক্ষ দুটি লোড করা বন্দুক, গত 3 সপ্তাহে বুলেটের সংখ্যা বেড়েছে। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা এখন একটি কৌশলগত প্রশ্নের উত্তর খুঁজছেন। প্রজেক্ট ফ্রিডম কি আসলে কাজ করবে? একটি বা দুটি যুদ্ধজাহাজ যদি হরমুজ পার হয়ে পারস্য উপসাগরে ঢুকতে পারে, সেটা সামরিক সমীকরণ পাল্টাবে না। ইরানের উপকূলীয় মিসাইল তখনও থাকবে, IRGCর টহল তখনও চলবে। কিন্তু কৌশলগতভাবে সেই প্রবেশটি গুরুত্বপূর্ণ, কারণ আলোচনার টেবিলে যদি যুক্তরাষ্ট্র বলতে পারে আমরা হরমুজ পার হয়েছি, ইরানের অবরোধ ভেঙেছি, তাহলে মর্যাদা বাঁচিয়ে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ তৈরি হয়। রাজনৈতিক ভাষায় এটাকে বলে ফেস সেভিং এক্সিট, মুখ রক্ষা করে ঘরে ফেরার পথ। ট্রাম্প এই পথটাই খুঁজছেন কিনা সেটা নিশ্চিত নয়, কারণ তার ফক্স নিউজের সাক্ষাৎকারে যা বললেন তাতে পিছু হটার কোনো ইঙ্গিত নেই, বরং আক্রমণের ইঙ্গিত আছে। সামরিক বিশেষজ্ঞরা একটি দৃশ্যের কথা বারবার বলছেন। যে কোনো রাতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে পেন্টাগনের ব্রিফিং চলছে। ট্রাম্প সামনে বসে আছেন, জেনারেলরা মানচিত্রের সামনে দাঁড়িয়ে, এবং হঠাৎ ট্রাম্প বললেন করো। সেই মুহূর্ত থেকে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে পারে না। 100টি যুদ্ধবিমান ইতিমধ্যে হরমুজের কাছে অবস্থান করছে, ডেস্ট্রয়ারগুলো প্রস্তুত। 15,000 সৈনিক সতর্ক অবস্থায়। এই শক্তিকে ইরানের দিকে ঘুরিয়ে দিতে মাত্র একটি নির্দেশ দরকার। এবং ট্রাম্প ইতিমধ্যে বলে দিয়েছেন, হ্যাঁ, এমন কিছু ঘটার সম্ভাবনা অবশ্যই রয়েছে। তাহলে সেই ঘটনাটি কি, কখন ঘটবে, কোথায় আঘাত করা হবে?
উত্তর এখনও গোপনীয়। ট্রাম্পের ভাষায় কোনো সাংবাদিকের পক্ষে বলা সম্ভব নয়। হরমুজের ৩৩ কিলোমিটার জলপথের উপর এখন দাঁড়িয়ে আছে পুরো বিশ্বের ভবিষ্যৎ। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, ১৫,০০০ সৈনিক, ১০০টি যুদ্ধবিমান, মিসাইল ডেস্ট্রয়ারের বহর এবং একজন প্রেসিডেন্ট যিনি ক্যামেরার সামনে বলেছেন সম্পূর্ণ ধ্বংস। অন্যদিকে ইরান, উপকূলীয় মিসাইল, EM-52 স্মার্ট মাইন, পুনরুদ্ধার করা টানেলের মিসাইল এবং একটি সরকার যারা বলছে আমরা প্রস্তুত। এই দুই শক্তির মাঝখানে আছে হরমুজের জলে আটকা পড়া ২০,০০০ নাবিক, উপসাগরীয় দেশগুলোর কোটি কোটি মানুষ এবং তেলের উপর নির্ভরশীল পৃথিবীর সব দেশ। পারস্য উপসাগরের রাত এখন গভীর। ফক্স নিউজের স্টুডিওতে ট্রাম্পের কণ্ঠস্বর এখনও বাতাসে ভাসছে, সম্পূর্ণ ধ্বংস। হরমুজের জলে মার্কিন ডেস্ট্রয়ারগুলো প্রস্তুত। ১০০টি যুদ্ধবিমান আকাশে বৃত্তাকারে ঘুরছে। ১৫,০০০ সৈনিক নির্দেশের অপেক্ষায়। ইরানের উপকূলে IRGCর কমান্ড পোস্টে আলো জ্বলছে। রাডার স্ক্রিনের সবুজ আলোর বিন্দুগুলো ঘুরছে কমান্ডারের হাত রেডিওর ওপর। পানির নিচে অন্ধকারে EM-52 মাইনগুলো তাদের সেন্সর সক্রিয় রেখে অপেক্ষায় আছে। এবং ওয়াশিংটনের সিচুয়েশন রুমে এখন কেউ একজন একটি কাগজের দিকে হয়তো তাকিয়ে আছেন। সেই কাগজে লেখা একটি নাম, একটি স্থাপনার নাম, একটি শহরের নাম, একটি টার্গেটের নাম। সেই কাগজটি অনুমোদনের জন্য একটি টেবিলে যাবে। টেবিলের ওপাশে বসা মানুষটির কাছে একটি কলম। যখন সেই কলম কাগজে স্পর্শ করবে, পৃথিবী জানবে। কিন্তু তার আগে এই রাতটুকু, এই মধ্যরাতের নিঃশ্বাসটুকু এখনও বাকি। এবং প্রতিটি মিনিট হয়তো ইতিহাসের সবচেয়ে দীর্ঘ মিনিট।